আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংলিশ গ্রামারে একটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক, কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন গেট, লেট, মেক, হ্যাভ, হেল্প এদেরকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। হাউ টু ইউজ গেট। এখন আমরা শুরু করব গেট দিয়ে। আপনি কারো কাছ থেকে কিছু করাতে চাইলে বা কাউকে কোনো কাজের জন্য মোটিভেট করতে চাইলে গেট ব্যবহার করতে হয়। স্ট্রাকচার হয় এই রকম: গেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে গেটকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে, তারপর টু বসবে, তারপর বেস ভার্ব বসবে। এর মানে কাউকে কিছু করাতে বাধ্য করা বা রাজি করানো। চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক। আমি তোমাকে গান গাইতে বললাম, আই গট ইউ টু সিং। আই গট ইউ টু সিং। এখানে গান গাইতে বাধ্য করা বা রাজি করানো। বাবা ছেলেকে ডাকতে বললেন, ফাদার গট দ্য সান টু কল। ফাদার গট দ্য সান টু কল। আমি তাকে হাসাতে বললাম, আই গট হিম টু লাফ। আই গট হিম টু লাফ। এখানে বাধ্য করা বা রাজি করানো অর্থে গটকে ব্যবহার করা হলো। সে আমাকে দ্রুত আসতে বলল, হি গট মি টু কাম কুইকলি। হি গট মি টু কাম কুইকলি। এইসব উদাহরণগুলিতে বাধ্য করা বা রাজি করানো অর্থে গেটকে ব্যবহার করা হলো। গেটের আরও ব্যবহার আছে, চলুন সেগুলো শেখা যাক। পাওয়া বা রিসিভ অর্থে। আমি একটা উপহার পেলাম, আই গট এ গিফট। আই গট এ গিফট। এখানে গেট মানে রিসিভ বা কিছু পাওয়া। সে আমার কাছ থেকে একটা ফোন পেল, হি গট এ কল ফ্রম মি। হি গট এ কল ফ্রম মি। এখানে গেট মানে রিসিভ এ মেসেজ বা কল। আনা বা ব্রিং অর্থে। তুমি কি আমার জন্য এক গ্লাস জল আনবে? ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার? ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গেট মানে ব্রিং বা কিছু এনে দেওয়া। আমি বাজার থেকে কিছু ফল আনলাম, আই গট সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট। আই গট সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট। এখানে গটকে ব্রিং বা আনা অর্থে ব্যবহার করা হলো। পৌঁছানো বা অ্যারাইভ অর্থে। তুমি কখন বাড়ি পৌঁছালে? হোয়েন ডিড ইউ গেট হোম। হোয়েন ডিড ইউ গেট হোম। এখানে গেট মানে অ্যারাইভ বা ডেস্টিনেশনে পৌঁছানো। আমরা স্টেশনে দেরিতে পৌঁছালাম, উই গট টু দ্য স্টেশন লেট। উই গট টু দ্য স্টেশন লেট। এখানে গেট টু মানে রিচ, হওয়া বা বিকাম অর্থে। সে খুব রেগে গেল, হি গট ভেরি অ্যাংরি। হি গট ভেরি অ্যাংরি। এখানে গেট প্লাস অ্যাডজেক্টিভ মানে দাঁড়ায় বিকাম, বা বলতে পারেন অবস্থা পরিবর্তন। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আই অ্যাম গেটিং টায়ার্ড। আই অ্যাম গেটিং টায়ার্ড। এখানে ধীরে ধীরে চেঞ্জ বা পরিবর্তন বোঝাতে গেটকে ব্যবহার করা হলো। রাজি করানো অর্থে। তুমি কি ওকে সাহায্য করতে রাজি করাতে পারবে? ক্যান ইউ গেট হিম টু হেল্প? ক্যান ইউ গেট হিম টু হেল্প। মানে কাউকে কিছু করতে রাজি করানো অর্থে গেটকে ব্যবহার করতে পারি। কমপ্লিট করানো বা অ্যারেঞ্জ অর্থে। যেমন তোমার কাজটা শেষ করো, গেট ইউর ওয়ার্ক ডান। গেট ইউর ওয়ার্ক ডান। এখানে গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। এর মানে হলো কোনো কাজ কমপ্লিট করানো। আমি আমার গাড়ি মেরামত করালাম, আই গট মাই কার রিপেয়ার্ড। আই গট মাই কার রিপেয়ার্ড। এখানেও কাজটা শেষ করানো অর্থে গেটকে ব্যবহার করা হলো। রিকভার বা ওভারকাম এই অর্থে গেটকে ব্যবহার করা হয়। সে অসুস্থতা থেকে সেরে উঠেছে, শি গট ওভার হার ইলনেস। শি গট ওভার হার ইলনেস। এখানে গেট ওভার মানে হলো রিকভার ফ্রম সামথিং, এক্সকেপ্ট বা অ্যাভয়েড। সে মিটিংয়ে যাওয়ায় এড়িয়ে গেল, শি গট আউট অফ গোয়িং টু দ্য মিটিং। শি গট আউট অফ গোয়িং টু দ্য মিটিং। এখানে গেট আউট অফ এর মানে অ্যাভয়েড ডুইং সামথিং, মানে কোনো কিছু কাজ এড়িয়ে যাওয়া। কুইক লার্নিং টিপ। গেট প্লাস নাউন এর মানে সাধারণত পাওয়া বা আনা বোঝায়। গেট প্লাস অ্যাডজেক্টিভ এর মানে হওয়া বা অবস্থা পরিবর্তন বোঝায়। গেট প্লাস প্রিপোজিশন এর মানে ফ্রেজাল ভার্ব হয়, যেমন গট ওভার, গেট আউট অফ। হাউ টু ইউজ লেট। এবার আমরা দেখব লেটের ব্যবহার। লেট শব্দটি ইংলিশে খুব ইম্পর্ট্যান্ট। এর মানে হচ্ছে কাউকে পারমিশন দেওয়া বা অ্যালাউ করা। খুব সহজ করে বললে কাউকে কিছু করতে অনুমতি দেওয়া। এর স্ট্রাকচারটা খুব সিম্পল, লেট প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে লেটকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে,
তারপর আমাদের বেস ভার্ব বসবে। চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক। আমি তোমাকে লিখতে দিলাম, আই লেট ইউ রাইট, আই লেট ইউ রাইট। এর মানে আমি তোমাকে অ্যালাউ করলাম বা পারমিশন দিলাম লেখার জন্য। যদি আমি পারমিশন না দিতাম তাহলে তুমি লিখতে পারতে না, কিন্তু আমি বললাম ঠিক আছে তুমি লিখতে পারো। তাই ইংলিশে আমরা বললাম আই লেট ইউ রাইট। আমি তোমাকে গান গাইতে দিলাম, আই লেট ইউ সিং, আই লেট ইউ সিং। এখানে আমি পারমিশন দিলাম, তুমি গান গাইলে। সহজভাবে লেট মানে অনুমতি দেওয়া। মা ছেলেকে খেলতে দিলেন, মাদার লেট দ্য সান প্লে, মাদার লেট দ্য সান প্লে। এইখানে মা অ্যালাউ করলেন বা অনুমতি দিলেন খেলার জন্য। আমি তাকে হাসতে দিলাম, আই লেট হিম লাভ, আই লেট হিম লাভ। এর মানে আমি তাকে অনুমতি দিলাম যে সে হাসতে পারে। তারা আমাকে পড়তে দিল, দে লেট মি রিড, দে লেট মি রিড। এর মানে আমাকে পড়ার জন্য অপরচুনিটি দেওয়া। তারা আমাকে পড়তে দিয়েছে মানে আমি পড়ার সুযোগ, অধিকার বা সময়সূচি পেয়েছি। বাবা ছেলেকে দৌড়াতে দিলেন, ফাদার লেট দ্য সান, ফাদার লেট দ্য সান। মানে বাবা ছেলেকে অনুমতি দিলেন যে সে দৌড়াতে পারে। যদি বাবা পারমিশন না দিতেন তাহলে ছেলে দৌড়াতে পারতো না। এখানে আপনাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, লেট সবসময় পারমিশন সেন্সে ইউজ হয়, স্ট্রাকচারে টু লাগে না। যেমন আই লেট হিম গো, এখানে আমরা এটা বলবো না যে আই লেট হিম টু গো। হাউ টু ইউজ মেক, এখন আমরা শিখব মেকের ব্যবহার। এর মানে হচ্ছে কাউকে কিছু জোর করে করানো। এর স্ট্রাকচার হয় এইরকম, মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে মেককে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে, তারপর বেস ভার্ব বসবে। চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক। সে আমাকে দাঁড়াতে বাধ্য করলো, হি মেড মি স্ট্যান্ড, হি মেড মি স্ট্যান্ড। এখানে আমাকে জোর করে বা ফোর্সফুলিভাবে দাঁড়াতে বলেছে। বাবা ছেলেকে দৌড়াতে বাধ্য করলো, ফাদার মেড দ্য সান রান, ফাদার মেড দ্য সান রান। এখানে বাবা ইনস্টিন্ট করলেন ছেলেকে দৌড়ানোর জন্য। যদি বাবা জোর না করতেন তবে ছেলে হয়তো দৌড়াতো না, কিন্তু বাবার কমান্ডের কারণে ছেলেকে দৌড়াতে হলো। আমি তাকে গান গাইতে বাধ্য করলাম, আই মেড হিম সিং, আই মেড হিম সিং। এখানে গান গাওয়া ন্যাচারালি না, বরং জোর করে করানো হচ্ছে। আমি তোমাকে বই লিখতে বাধ্য করলাম, আই মেড ইউ রাইট এ বুক, আই মেড ইউ রাইট এ বুক। এখানে লেখা কাজটা তোমার ইচ্ছায় হয়নি, বরং আমি করালাম। এবার আমরা শিখব হাউ টু ইউজ হ্যাভ। হ্যাভ অনেকভাবে ইংলিশে ব্যবহার হয়, তবে আজ আমরা শিখব এর স্পেশাল পজিটিভ ভার্বের ব্যবহার। মানে কাউকে দিয়ে কোনো কাজ করানো, কিন্তু এখানে ডাইরেক্ট কমান্ড না, বরং রিকোয়েস্ট বা অ্যারেঞ্জমেন্ট বোঝানো হয়। স্ট্রাকচার হয় এইরকম, হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে হ্যাভকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে, তারপর বেস ভার্ব বসবে। এর অর্থ হয় কাউকে দিয়ে কিছু করানো। চলুন এবার উদাহরণের মাধ্যমে দেখা যাক। আমি তোমাকে বই আনালাম, আই হ্যাড ইউ ব্রিং এ বুক, আই হ্যাড ইউ ব্রিং এ বুক। এখানে হ্যাডকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। মানে আমি নিজে বই আনিনি, কিন্তু তোমাকে দিয়ে আনালাম। কিন্তু সেটা জোর করে নয়, বরং সেটা পোলাইট বা ন্যাচারাল ভাবে করানো হয়েছে। সে আমাকে কাজ শেষ করালো, হি হ্যাড মি ফিনিশ দ্য ওয়ার্ক, হি হ্যাড মি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে হ্যাড দিয়ে বোঝানো হচ্ছে যে সে আমাকে দিয়ে কাজটা শেষ করিয়েছে। বাবা ছেলেকে চিঠি লেখালেন, ফাদার হ্যাড দ্য সান রাইট এ লেটার, ফাদার হ্যাড দ্য সান রাইট এ লেটার। কাজটা বাবা করেনি, কিন্তু ছেলেকে দিয়ে কাজটা করালেন। মা মেয়েকে দিয়ে রান্না করালেন, মাদার হ্যাড দ্য ডটার কুক, মাদার হ্যাড দ্য ডটার কুক। মানে মা নিজে রান্না করলেন না, বরং মেয়েকে দিয়ে রান্না করালেন। যদি মা ফোর্সফুলি রান্না করাতেন তখন আমরা বলতাম মাদার মেড দ্য ডটার কুক। তখন আমরা হ্যাডের জায়গায় মেডকে ব্যবহার করব। হাউ টু ইউজ হেল্প। হেল্প একটি কমন ভার্ব, যার মানে হলো কাউকে কোনো কাজ করতে সাহায্য করা। এই ভার্বটা স্পোকেন ইংলিশে খুব ইউজ হয়। এর স্ট্রাকচার হয় এইরকম, হেল্প প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে হেল্পকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে, তারপর বেস ভার্ব বসবে। চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক। আমি তোমাকে পড়তে সাহায্য করলাম, আই হেল্পড ইউ স্টাডি,
আই হেল্পড ইউ স্টাডি। এখানে আমি সাপোর্ট দিলাম যাতে তুমি পড়তে পারো। বাবা ছেলেকে খেলতে সাহায্য করলেন। ফাদার হেল্পড দ্য সান প্লে। ফাদার হেল্পড দ্য সান প্লে। এখানে বাবা সাপোর্ট দিলেন যাতে ছেলে খেলতে পারে। তারা আমাকে হাঁটতে সাহায্য করলো। দে হেল্পড মি ওয়াক। দে হেল্পড মি ওয়াক। আমি নিজে হাঁটতে পারছিলাম না, তারা আমাকে সাপোর্ট দিল। আমি তোমাকে কাজ শেষ করতে সাহায্য করলাম। আই হেল্পড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। আই হেল্পড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটা তুমি করছিলে, কিন্তু আমি সাহায্য করলাম যাতে কাজটা শেষ হয়। হেল্প মানে অ্যাসিস্ট্যান্স দেওয়া বা সাপোর্ট করা। মেক বা হ্যাভের মতো ফোর্সফুল নয়, বরং এখানে সাপোর্ট বোঝানো হয়। চলুন একটা উদাহরণের মাধ্যমে এদেরকে তুলনা করা যাক। আমি তাকে জোর করে রান্না করালাম। আই মেড হিম কুক। আই মেড হিম কুক। আমি তাকে দিয়ে রান্না করালাম। আই হ্যাড হিম কুক। আই হ্যাড হিম কুক। এটা অ্যারেঞ্জমেন্ট। আমি রান্না করার সময় তাকে সাহায্য করলাম। আই হেল্পড হিম কুক। আই হেল্পড হিম কুক। এখানে আমরা শিখলাম কিভাবে হেল্প দিয়ে সাহায্যের মাধ্যমে কাজ বোঝানো যায়। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা শিখলাম কিভাবে ব্যবহার করবেন গেট, লেট, মেক, হ্যাভ, হেল্প। এই 5টি স্ট্রাকচার আপনার ডেইলি স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনি যদি প্রতিদিন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেন, তবে আপনার ইংলিশ অনেক কনফিডেন্স শোনাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও গ্রামার এবং স্পোকেন ইংলিশ ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। থ্যাংক ইউ so much watching. Keep learning, keep practicing, keep growing. See you in the next video. Bye bye.